সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে আমার বাসায় ছোট্ট একজন মেহমান এসেছে, তার জন্য রান্না বাড়া করছি। আসলে মেহমান একদমই যে ছোট তা না, তবে আমার কাছে অনেক ছোট, কারণ হচ্ছে সে হচ্ছে আমার ভাগিনা, আমার ননদের ছেলে অঙ্কুর আমার বাসায় এসেছে। ও হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়ে একটু ছুটি পেয়েছে, যার জন্য ঢাকাতে আসছে, বিশেষ করে আমার তামিম মুবিনের জন্য। তবে আমার ভাগিনার নাম হচ্ছে অঙ্কুর, ওর ছোট একটা ভাই আছে তাসিন, আপনারা সবাই কম বেশি আমার ব্লগে নাম শুনেছেন। ছোট ছেলেটা আসতে পারেনি, এজন্য আমার মুবিন বাবাটার মনটা অনেক খারাপ। তারপরও অঙ্কুরকে দেখে সে অনেকটাই মনটা ভালো করে ফেলেছে। তো যাই হোক, আমার বাবাটার জন্য আজকে রান্নাবাড়া করছি স্পেশালি। তো আসলে মামিদের কাছে আসলে ভাগ্নেদেরকে একটু যদি যত্ন না করা যায় তাহলে কিন্তু একবারই আসবে, বারবার আসবে না। তো যার জন্য আর কি আমি একটু চেষ্টা করি যে আমার বাসায় যখনই আমার ননদের ছেলে হোক আর আমার বোনের বাচ্চারা হোক, যে আসুক না কেন, আবার আমার ভাইয়ার বাচ্চারাও হলেও, তখন আমি চেষ্টা করি ওদের পছন্দ মতো রান্না করার জন্য। অনেক কিছু না পারলেও যতটুকু পারি আমি আমার সামর্থ্য মতো করার চেষ্টা করি। তো সকাল সকাল উঠে এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছে, আর এখানে খাসির মাংস বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে অঙ্কুরকে উপলক্ষ করে আমি একটু রান্নাবাড়ার আয়োজন করছিলাম। পরে আমার ছোট বোন আসছে গতকাল ঢাকাতে, তো ও তো আসলে কুষ্টিয়াতে ঈদ করেছে, তো ওকেও ফোন দিয়েছিলাম, বারবার করে রিকোয়েস্ট করছিলাম ওদেরকে আসার জন্য। তো গতকালই যেহেতু আমার বোন ঢাকাতে আসছে, ও একদমই আসতে চাচ্ছিল না। তো আমি আসলে ওকে খুব বেশি মিস করছিলাম, কারণ ওর শরীরটা ভীষণ খারাপ ছিল ঈদের আগে, এখনও খারাপ, যার জন্য আর কি একটু দেখার জন্য ছটফট করছিলাম। তো আমি গেলে তো আবার ঝামেলা করবে, যার জন্য আমি ওকে বললাম আমি তো রান্না বাড়া করছি, একটু বাড়িয়ে করি, তোমরা চলে আসো। তো যাই হোক, ওর আশা রাজি হয়েছে, যার জন্য মনটা ভীষণ ভালো। তো যার জন্য আর কি একটু রান্না করছি। আর দেখেন বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি দেখতে এসে বেলকনিতে এই যে দেখেন মানি প্লান্টগুলো দেখে আমার একজন ছোট বোনের কথা মনে হচ্ছিল। তো আসলে নারায়ণগঞ্জ থেকে ঈদের আগে আমার কাছে 2বার কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিল। আপুটার নাম হচ্ছে জোহরা। তো আপু হচ্ছে আমার কাছে এই যে আমার বাসার মানি প্লান্ট চেয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আমি এত তাড়াহুড়া করে পার্সেল দিয়েছি। আসলে আমি মেমো করে দিয়েছিলাম, অফিস থেকে দিয়ে দিয়েছি, পরবর্তীতে আমার খেয়াল হয়েছে আমি তো মানি প্লান্ট দিতে চেয়েছিলাম। তো যতবার মানি প্লান্টগুলো দেখছি ততবার ছোট বোনটার কথা মনে করছি। আর আমাকে যখন বলেছিল মানি প্লান্টগুলো দেওয়ার জন্য, তখন কিন্তু আমার কাছে জিজ্ঞেস করেছিল যে আপু আপনি কিছু মনে করবেন না তো। তো আর সত্যি আমার খুব বেশি ভালো লেগেছিল, বাট আমি মানি প্লান্টগুলো পাঠাতে পারিনি, এজন্য আসলে ভুলে গিয়েছি, কেন যেন এত তাড়াহুড়া ছিল। তো সত্যি যতবার মানি প্লান্টগুলো দেখছি ততবার ছোট বোনটার কথা মনে হচ্ছে। তো কি আর বলবো, আমার এখন মনে হচ্ছে যে আমি হয়তো সময় সুযোগ করে পাঠিয়ে দিব, তা না হলে আমার নিজের কাছেও খারাপ লাগা কাজ করবে। তো যাই হোক আপু, তুমি যদি আজকে ভিডিওটি দেখে থাকো, সত্যি খুব বেশি সরি, আসলে আমি মানি প্লান্টগুলো পাঠাতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আমি রান্না বসিয়েছি। আর এখানে এই যে ছোলার যে ডাউলগুলো, সেগুলো একটু ভিজিয়ে ধুয়ে ক্লিন করে নিব আমি। ক্লিন করে নিয়ে এই যে প্রেশার কুকারে আমি এখানে বেশি পরিমাণে মাংস দিয়েছি, আর এটা হচ্ছে 1/3 ভাগেরও কম আমি ডাউল দিয়েছি। একটু আদা বাটা, জিরা বাটা, লবণ, সামান্য একটু মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, আর একটু তেল দিয়েছি। আর এই যে এটা যখন আমি সিদ্ধ বসাবো তখন সামান্য একটু ধনিয়া গুঁড়াও কিন্তু দিয়েছিলাম, ওটা কিভাবে যেন স্কিপ হয়ে গিয়েছে। তো আসলে আমি আজকে একটু কাবাব করব, যার জন্য আর কি এভাবে করে সুন্দর করে মেখে আমি প্রেশার কুকারে বসিয়ে সিদ্ধ করে নিব। তো আমার ছোট বোনরা যেহেতু আসবে, আমার বাসায় আমার ভাগনা আছে, তো সব কিছু মিলায় ভাবলাম যে এমন কিছু রান্না করি যে ঈদের পরে একটু দাওয়াতের মতো। তো আসলে আমার ছোট বোন এ ধরনের খাবার একদমই অ্যাভয়েড করে, যেহেতু শরীরটা খারাপ, কিন্তু আসলে বাচ্চাদের জন্যই মূলত করছি। তো এখানে বেশি করে আমি 4টা মুরগির রোস্ট করছি আর একটু কাবাব করব। তো আসলে অনেক বেশি কিছু যে রান্না করছি সেটাও না, তবে যতটুকু রান্না করছি খুব ভালোবেসে রান্না করছি। আর যখন খুব ভালোবাসার মানুষগুলোর জন্য রান্না করি তখন কিন্তু খুব ভালো লাগে। তবে আমার ভাগিনাটা যে এসেছে, ও কিন্তু তেমন কোনো কিছুই খাওয়া দাওয়া করে না, শুধু একটু মাংস পছন্দ করে।
গতকাল একটু চিংড়ি মাছ রান্না করেছিলাম, তো ওকে বলেছিলাম যে বাবা তুমি পছন্দ করো। তো রান্নার আগে বলেছিল যে মামি আমি চিংড়ি মাছ খাবো। আমি প্রায় 3 পোয়ার কাছাকাছি চিংড়ি মাছ ভুনা করেছি, গলদা চিংড়ি। তো এক পিসও খাইনি। পরে রাত্রে আবার আমি সুন্দর করে মেখে মুখে উঠিয়ে তারপরে কিন্তু ওকে খাইয়ে দিয়েছি। তো আসলে এখনকার বাচ্চারা মাছ কিন্তু একদম পছন্দ করে না। যাই হোক, এখানে রোস্টটা রেডি করে নিচ্ছি। আমার এই রোস্টের রেসিপি আমি অনেকবার বলেছি, একটু একটু করে শেয়ার করেছি। তো আসলে কেন যেন ইদানিং যেহেতু খুবই ঘন ঘন রোস্ট করা হয়, রোস্টটা অনেক বেশি স্পেশাল হয়, জন্য ইদানিং যখনই রান্না করি তখনই আমার হাতের রোস্ট যারা পছন্দ করে তাদের কথা কিন্তু খুব বেশি মনে হয়। তো মাশাল্লাহ, রোস্টের ইদানিং অনেক বেশি প্রশংসা শুনি। তো সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন আমার রান্নাটা দেখে, যেন কারো নজর না লাগে। আমি জানি আমার অনেক আপুরা আমাকে ভালোবেসে কমেন্ট করেন, ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন। তো একজন আপুর সাথে এই রান্না করতে করতে কথা বলছিলাম। তো আপু হচ্ছে অসুস্থ, আসলে কি বলবো, আপুর কিন্তু ক্যান্সার হয়েছে। তো আপুকে আমি বলছিলাম যে আপু রান্না করছি। তো আপু আবার বলছিল যে দীপা আপু কী রান্না করছেন। তো আমি আবার বলছিলাম, তখন আপু বলছিল যে আপু আমার খুব ইচ্ছা আপনার হাতের একদিন রান্না খাবো, আপনার বাসায় সত্যি আমি চলে যেতাম আমি যদি সুস্থ থাকতাম। তো এটা বলার পরে আমার এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল সত্যি আপুকে যদি খাওয়াতে পারতাম। আসলে এরকম অনেক ভালোবাসার মানুষ আছে, অনেক কাছের মানুষ আছে যে আমার সাথে কথা বলে বা আমার ভিডিওগুলো দেখে, আমার থেকে প্রোডাক্ট নেয়, এত ভালো মন্দ কিছু জিনিস শেয়ার করে যে সেগুলো শুনলে কিন্তু অনেক ভালো লাগার সাথে সাথে তাদের জন্য অনেক মায়া লাগে। তো সত্যি এরকম অনেক ভালোবাসার আপুরা আছে। তো আপুর নাম হচ্ছে শাহনাজ। আপুর জন্য মন থেকে দোয়া করি, সবাই দোয়া করবেন যেন আপু সুস্থ হয়, ভালো হয়। তো কয়েকদিন আগে আমার একজন খুব প্রিয় আপু আমাকে ইনবক্সে জানাচ্ছিলেন যে আপুর হাজব্যান্ড অনেক অসুস্থ, আইসিইউতে আছে। আপুর মেয়ের এক্সামের জন্য আপু খুব বেশি ভাইয়ার কাছে যেতেও পারছে না। তো আসলে আইসিইউতে থাকলে কিন্তু তেমন করে যে কোনো পেশেন্টের কাছে যাওয়াটাও মুশকিল হয়ে যায়। তো সত্যি আপুর জন্য মন থেকে দেওয়া। আমার আজকে যারা ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে বলছি যে আমার প্রিয় প্রিয় আপুদের জন্য, আপুর হাজব্যান্ডদের জন্য সবাই দোয়া করবেন। আমিও সব সময় মন থেকে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো সত্যি হয়তো আমি ভিডিও শেয়ার করি যার জন্য অনেক আপুদের সাথে হয়তো ভিডিওর মাধ্যমে যোগাযোগ হয়, বা যেহেতু বিজনেস করি তো এখন এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে একদম ফ্যামিলি মেম্বার্সের মতো সবাই হয়ে গিয়েছে। ভালো মন্দ সব সময় কিন্তু সবার জানতে পারি। তো সবাই সবার জন্য আমরা দোয়া করব, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আমার মনে হয় দোয়ার থেকে পৃথিবীতে কোনো কিছুই নাই। যাই হোক, আপুদের কথা বলতে বলতে দেখেন এখানে আমি কাবাব বা টিকিয়া যে যেটাই বলেন, আমি কিন্তু টিকিয়াই বেশি বলি। তো এটা আসলে অরিজিনালি কাবাবই নাকি হবে। তো এটা হচ্ছে আমি করে নিয়েছি। আর মাশাল্লাহ আমার হাতে যাবৎকালে যতদিন আমি এই কাবাবটা করেছি সব থেকে বেস্ট কাবাব আজকে হয়েছে। আজকে হচ্ছে আমার ছোট বোন এটা খেয়ে খুব বেশি প্রশংসা করছিল। তো বাচ্চারাও পছন্দ করেছে, তবে বড় যারা খেয়েছে আপনাদের ভাইয়া, আমার ছোট বোনের হাজবেন্ড, আমার অঙ্কুর, তামিম, ওরা সবাই কিন্তু বলছিল যে কাবাবটা অনেক বেশি ভালো হয়েছে। তো যাই হোক, আসলে ভালোবেসে রান্না করলে, খুশি মনে রান্না করলে আর কোনো টেনশন ছাড়া যদি কাজ করা যায় সত্যি অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অফ ক্যামেরাতে আমি আমার বাসার সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি। তো লাস্ট 2 দিন হচ্ছে স্বপ্নার শরীরটা ভীষণ খারাপ ছিল, যার জন্য ও কিন্তু আসতে পারেনি। তো সেই 2 দিন আমি একা একাই কাজ করেছি। আর আজকে সকালে যখন আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি তখন দেখছি যে স্বপ্না চলে এসেছে। সত্যি স্বপ্না আসাতে কিন্তু আমার অনেকটা হেল্প হয়েছে। তো এবার ঈদের সবার কাছে আমি শুনেছি যে হেল্পিং হ্যান্ড নিয়ে খুব বেশি সমস্যা হয়েছে। তো সত্যি আমার একদমই হয়নি, বিশেষ করে আমার সুবিধার্থেই কিন্তু স্বপ্না এবার বাড়িতে যায়নি। তো এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আসলে যারা আমাদের কাছে থাকে, আমাদের পাশাপাশি থাকে, তারা যদি আমাদেরকে একটু বুঝে সত্যি খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি সব খাবার রেডি করে বাচ্চাদেরকে আগে খাইয়ে দিয়েছি, তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে তারপরে একদম সন্ধ্যার আগে চলে এসেছি থালা বাসন ক্লিন করার জন্য। তো আসলে মেহমান আসার পরের কাজগুলো এত বেশি ঝামেলার থাকে, আমি কেন যেন সব সময় আমার বাসায় যেই আসুক না কেন, যতটুকু আমি রান্নাবাড়া করি, রান্নাবাড়ার শেষের যে কাজগুলো এগুলো করতে আমার খুবই আলসেমি লাগে।
যদিও আমি খুব বেশি ফেলে রাখি না, কাজ চেষ্টা করি, তবে কেন যেন আমি কিচেন থেকে একবার বের হওয়ার পরে আবার কিচেনে এসে আবার কিচেনের কাজগুলো করতে সত্যি আমি খুব হাঁপিয়ে যাই। এটা আমার ফ্যামিলির সবাই জানে। তো যত সময় আমি রান্না করব, আমাকে যদি 15-20 রকমের রান্নাও করতে দেয়, আমি একভাবে দাঁড়িয়ে রান্না করে ফেলবো। কিন্তু রান্নার পরে তখন আমার খাবার সার্ভ করা থেকে শুরু করে একদম সব কিছু গোছানো, এটা আমার কাছে একটু ঝামেলা মনে হয়। শুধু যে আমার কাছে তা মনে হয় না, আমার কাছে মনে হয় প্রত্যেকটা আপুরই হয়তো কম বেশি হয়। তবে আমার ননদ লাবণী মাশাল্লাহ, ও এই দিক থেকে এতটা এক্সপার্ট, একদিকে সবার খাওয়া দাওয়া হবে আর একদিকে ও সব কিছু ক্লিন করে ফেলবে। তো মাশাল্লাহ এই দিক থেকে আমার ননদ আমি বলবো বেস্ট। আমি সব সময় যখন ওর বাসায় যাই তখন বলি যে লাবণী আপু, আপনি কিভাবে এতটা গুছিয়ে কাজ করেন? তবে আমিও করি, কিন্তু একটু আলসেমি নিয়ে। তো যাই হোক, অনেকগুলো থালা বাসন হয়েছিল, সেই থালা বাসনগুলো ক্লিন করে আমি এখন কিচেনটাও একটু পরিষ্কার করে নেব। তো কিচেনটা পরিষ্কার করার পরে তখন কিন্তু একদম শান্তি লাগে। সারাদিনের যত কাজ থাকে সেই কাজগুলোর ধকল কিন্তু একদম চলে যায়। তো যাই হোক, এখানে যে থালা বাসনগুলো বের করেছিলাম সেগুলো অনেকগুলো আমি আগেই ক্লিন করে ফেলেছিলাম বাচ্চারা খাওয়া দাওয়ার পরে, আর কিছু বাদ ছিল সেগুলোই আমি এখন গুছিয়ে নিচ্ছি। তো থালা বাসন ক্লিন করতে করতে আমার একজন প্রিয় আপুর একটা কমেন্টে রিপ্লাই দিই। আমার কয়েকটা ভিডিওতে গত 2 দিন ধরে আপু একই কমেন্ট করে যাচ্ছেন যে আপু, আমার ডাইনিং টেবিলের চেয়ারটা কোথা থেকে নিয়েছি। তো আসলে আজকে যদিও আমি ডাইনিং টেবিলটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ওভাবে, তবে আমি অনেক ভিডিওতে কিন্তু আমার ডাইনিং টেবিলটা শেয়ার করি। বিশেষ করে যখন আমি ডাইনিং টেবিলে একদম ডিপ ক্লিন করি। তো আপু, আমি জানি না যে আজকে ভিডিওটি দেখবে কিনা, আপুর জন্য বলছি, আমার ডাইনিং টেবিলটা আমি ফার্নিচার কনসেপ্ট থেকে নিয়েছি, আর এটা হচ্ছে রামপুরা শোরুম থেকে নিয়েছিলাম। প্রথম যখন আমি বগুড়া থেকে ঢাকাতে আসি ঠিক তখন নিয়েছিলাম। আর এটার প্রাইস সম্ভবত 80,000 টাকা নিয়েছিল। আসলে আমি বেশ কিছুদিন আগে নিয়েছিলাম, 80,000 কি 60,000 এরকমই, আমি প্রাইসটাও ভুলে গিয়েছি সত্যি যেটা। তো আমি কিন্তু ম্যাক্সিমাম সময়ে অনেক ভিডিওতে আমার ডাইনিং টেবিলের যে প্রাইসটা বা কোথা থেকে নিয়েছে এটা বলে থাকি। তো অনেক নতুন নতুন আপুরা যেহেতু আমার সাথে অ্যাড হচ্ছেন, তো অনেকেই কিন্তু আমার ঘরের ফার্নিচার নিয়ে একটু সবার জানার আগ্রহ থাকে। তো আমি সবাইকে বলছি, আমার বাসার কিছু ফার্নিচার হাতিলের আছে, আর বেশিরভাগ ফার্নিচারগুলো হচ্ছে আমার ভাইয়ার শোরুম থেকে, ফার্নিচার কনসেপ্ট থেকে। আপনারা ফেসবুকে সার্চ দিলেও পেয়ে যাবেন। আবার রামপুরাতে আছে, উত্তরাতে আছে, শেওড়াপাড়াতে আছে, বনানীতে আছে। আমাদের কিন্তু বেশ কয়টা ব্রাঞ্চ আছে, আপনারা ওখানে গিয়ে দেখে শুনেও ফার্নিচারগুলো নিতে পারবেন। তো যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম, আর শেয়ার করতে করতে দেখেন একদম রান্নাঘরে যতটুকু টুকিটাকি কাজ ছিল সেগুলো কিন্তু ক্লিন করেও নিয়েছি। আসলে কাজগুলো করতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার কিচেনের লুকটা বেশ কিছুদিন হয়েছে যে ভাবছি যে একটু চেঞ্জ করব, কিন্তু আসলে সময় করে উঠতে পারছি না। যাই হোক, যতটুকু টুকিটাকি ছিল গুছিয়ে নিচ্ছি। আর একজন আপুর কমেন্টে রিপ্লাই দিয়ে দিই, আসলে অনেক আপুদের কমেন্টে রিপ্লাইটা দিতে পারি না। তো আমার গতকালই সম্ভবত আরেকটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছে যে আমার যে বেডরুমের আলমারি, এই আলমারিটা কি কাঠের কিনা। তো আসলে আমি আজকে ভেবেছি অনেকগুলো আপুর কমেন্টে রিপ্লাই দিব, তার জন্য আর কি যখন যারটা মনে আসছে আমি বলে দিচ্ছি। তো আমি জানি না যে আর কোন কোন আপুরা আজকে ভিডিওটা দেখছেন, যারা এটা জানতে চেয়েছিলেন তাদের জন্য হয়তো এতটুকু হলে উপকার হবে। তো আমার বেডরুমের যে আলমারিটা ওটা কিন্তু কাঠের, ওটা আমি কুষ্টিয়া থেকে আমি বানিয়ে নিয়েছিলাম, আর ওটার প্রাইস পড়েছিল 60,000 টাকা সম্ভবত। আসলে প্রাইসটা আমি ভুলে গিয়েছি, যেহেতু অনেকগুলো কাঠের ফার্নিচার আমি একসাথে বানিয়েছিলাম, সব মিলিয়ে আমি 3.5 লক্ষ টাকার কাছাকাছি ফার্নিচার বানিয়েছিলাম। যাই হোক, ফার্নিচারের গল্প তো অনেক হলো, এখন কিছু শখের জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমার পেজের মোস্ট ডিমান্ডিং 2টো জার সেট আমি এখন আমার জন্য বের করে নিচ্ছি, আর আপনাদের সাথেও শেয়ার করছি। মূলত নিয়েছিলাম একটা, আর আমার একটা জার সেটের ভেতরে একটু বড় ধরনের একটা ডিফেক্ট ছিল, যার জন্য আর কি ওটা আমি সেল করিনি। আর ওটা তো রিটার্ন করারও অপশন নাই, যার জন্য আর কি ওটা কিন্তু আমি আমার জন্য রেখে দিয়েছি। আসলে আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন না, কোনো একটা দিন আমি ভিডিওতে একদম ক্লোজ করে দেখিয়ে দিব।
তো প্রথমে নিয়েছিলাম এই যে আমি শখ করি এই 3 সাইজের এই জারটা। তো দুটো জারই আমার খুব বেশি পছন্দ ছিল, কিন্তু এত প্রাইস যেহেতু আসলে দুটো নেওয়া আমার কাছে মনে হচ্ছে একটু অহেতুক খরচ। তো আসলে খরচের চিন্তা করে আমি নেইনি, কিন্তু পরবর্তীতে আল্লাহর কি রহমত যে আমার ভাগ্যে এই জার সেটটা থেকেই গিয়েছে। তো যেটা 3 পিসের সেট একদম প্লেন, এটা কিন্তু আমাদের কাছে একদমই 1 পিসও অ্যাভেলেবেল নাই, পরবর্তীতে আসলে ইনশাল্লাহ দিতে পারবো। তো এই তো আমি জার সেটের পাশাপাশি আরও কিছু জিনিস ঈদের আগে ডিআইওয়াইতে যখন গিয়েছিলাম তখন কিন্তু আমি নিয়ে এসেছিলাম মিস্টার ডিআইওয়াই। আসলে আমি নামটাও মাঝে মাঝে ভুলে যাই। এই যে দুটো বক্স দেখতে পাচ্ছেন, প্লাস্টিকের বক্স দুটো নিয়ে এসেছিলাম। এই প্লাস্টিকের বক্সের দুটোর দাম সম্ভবত 1700 না 1800 এরকমই পড়েছিল। এক একটা সম্ভবত 875 টাকা করে নিয়েছিল। আর এই যে দেখেন এই কিউট অর্গানাইজারটা, এটাও আমি মিস্টার ডিআইওয়াই থেকে নিয়েছি। আসলে যতই আমি আমার পেজে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে থাকি না কেন, আমার কিচেনের জিনিস দেখলে একদম মাথা নষ্ট, কিচেনে হোক আর সংসারের জিনিস হোক। তো যাই হোক, এই যে অর্গানাইজারটা, এটা কেনার অনেক বড় একটা কাহিনী আছে। সেটা হচ্ছে আমি অনেকগুলো কেনাকাটা করছি, করে আবার এটা নিতে যেও আবার রেখে এসেছিলাম। পরে সম্ভবত 3 তলা না 4 তলাতে এসে আপনাদের ভাইয়াকে আবারও বলছি যে আমি এই অর্গানাইজারটা নিব। এটা হচ্ছে রোজার ঈদের কথা। তো তখন আপনাদের ভাইয়া আমাকে নিতে দিয়েছিল না, বলছিল যে পরে নিও। পরে বাসায় আসার পর থেকে আমি এই অর্গানাইজারটা নিতে পারিনি, এজন্য মন খারাপ করছিলাম। তখন থেকে ওর বাবা আমাকে বারবার করে বলছিল যে যাও যে নিয়ে আসো, তা না হলে এই যে এটা আমি তোমাকে নিতে দিইনি, এটার জন্য আবার আমাকে কথা শোনাবে। তো আসলে খুব হাসাহাসি করছিল। তো সত্যি আমার যদি ঈদে কোনো ড্রেস না কিনে দেয় তবুও কিন্তু আমি হয়তো মন খারাপ করব না, কিন্তু এই ধরনের জিনিস যদি আমি কিনতে না পারি আমার কেন যেন মনে হয় একদম রাগটাকে হজমই করতে পারি না। তো সত্যি খুব মন খারাপ করেছিলাম। তবে আমি যেভাবে করে এখন রাখলাম, একদমই কিন্তু এভাবে রাখবো না। আমি এই জারগুলো ক্লিন করব, বক্সগুলো ক্লিন করব, করে আমার ফুল রান্নাঘরের লুকটা একটু চেঞ্জ করব, যার জন্য আর কি সবগুলো আমি বের করে রাখলাম। তবে যেভাবেই রেখেছি মাশাল্লাহ অনেক ভালো লাগছিল। আর আমার রান্নাঘরের পুরো লুকটাই যেন চেঞ্জ হয়ে গিয়েছে মাশাল্লাহ। তো এখানে দেখেন, যখনই কোনো জিনিস আনবক্সিং করি কোথা থেকে যে উড়ে এসে জুড়ে বসে আমি নিজেও জানি না। ও যদি বিভোর ঘুমও থাকে তারপরেও কিভাবে যেন আমি যখনই কোনো কিছু আনবক্সিং করি ও একদম বুঝে যায় আর দৌড়ে চলে আসে। যাই হোক, ওকে একটু আমি সরিয়ে দিয়েছি, যার জন্য একটু দূরে গিয়ে চুপচাপ করে বসে আছে। তো যাই হোক, যতটুকু পেরেছি আমি সুন্দর মতো করে গুছিয়ে নিয়েছি। আর রান্নাঘরের পুরোটা আমি আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আমার এই কিচেনটাকে আমি একটু নতুন করে সাজাবো, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে আমি বিশেষ করে আমার নিজের জন্য যদি কোনো কেনাকাটা করি সেটা আপনাদের সাথে যতটা না স্বাচ্ছন্দ্যে শেয়ার করতে পছন্দ করি, সংসারের জিনিস আমি খুবই ভালো লাগে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। বেশিরভাগ আপুরা অনেক পজিটিভভাবে নেন, আর কিছু 2-1জন আপু আছে তারা কিন্তু খুব নেগেটিভভাবে নেন। তো যারা নেগেটিভভাবে নেন তারা আমি বলবো যে আমার ভিডিওটা দেখা থেকে একদম দূরে থাকবেন, তাহলে আপনাদের খারাপ লাগা কাজ করবে না। যাই হোক, আমার ফিওরাকে দেখেন, একটু যদি সরিয়ে দিই মনটা এত খারাপ করে, আবার যখন আদর করি তখন কিন্তু ঠিক আগের মতো হয়ে যায়। তো ওকে আমি যখন ভিডিও করছিলাম আর ওকে বলছিলাম তুমি কি আমার বাসার শোপিস কিনা, প্রত্যেকটা ভিডিওতেই তুমি কেন চলে আসো। তো সত্যি আমার ফিওরা আমার বাসার সব থেকে দামি একটা শোপিস। যাই হোক, অনেক গল্প করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।